উত্তেজনা 50কে বা তারও বেশি পুরুষ এবং নারী মিলে হল্লা করছে এক বিশাল আগুনের চারদিকে। সে আগুনের ভেতর দুইটা মানব দেহকে বারবিকিউয়ের মতো করে পোড়ানো হচ্ছে। পোড়া শরীরগুলোতে মাঝে মাঝে দূর থেকে মশলা ছিটিয়ে দিচ্ছে কয়েকজন। লোকগুলোর পরনে আদিবাসীদের ন্যায় পোশাক, প্রায় সবার হাতেই দা বা খড়গ জাতীয় অস্ত্র। অধিকাংশই আগুনের চারপাশ দিয়ে জঙ্গলে নৃত্য করছে আর মুখ থেকে অদ্ভুত অদ্ভুত সুর করছে। আর বাকিরা মাটিতে বসে বসে মানুষের মাথার খুলিতে করে কিছু একটা পান করছে। এদের ভেতর 15 জনের মতো দেশি মানুষজন, আর বাকি সবাই ভিনদেশি। কেউ কৃষ্ণাঙ্গ, আবার কেউ শ্বেতাঙ্গ। এদের চেহারা দেখে একেবারেই মনে হচ্ছে না যে এরা জঙ্গলি। এদের অধিকাংশের চেহারাতেই শিক্ষিতের ছাপ, অনেকের চোখে চশমা। এদের ভেতরের লিডার গোছের লোকটা এই হল্লা থেকে কিছুটা দূরে একটা উঁচু ঢিপির উপর বসে আছে। তার পাশে বসে আছে দুজন অল্প বয়সী মেয়ে, আর সেই ঢিপিরই এক পাশে হাত পা বেঁধে বসিয়ে রাখা হয়েছে প্রায় 30-35 জন লোককে। তাদের ভেতরের প্রায় সবারই পুলিশের পোশাক, অল্প কয়েকজন সাধারণ মানুষ, আর এদেরকে পাহারা দিচ্ছে আর কয়েকজন জঙ্গলি পুরুষ। জাংকুক জঙ্গলিগুলোর থেকে বেশ খানিকটা দূরে গাছপালার আড়াল থেকে সবগুলোর অবস্থান দেখে নিয়ে মনে মনে ছক কষে নিল কিভাবে কি করবে। আর তারপর কানে লাগানো ব্লুটুথ ডিভাইসটা কানেক্ট করলো তের সাথে। তেকে লাইনে পেয়ে জাংকুক চাপা সরে জিজ্ঞেস করলো, তে তুমি ঠিক আছো? ওদিকের সিচুয়েশন বলো। ওপাশ থেকে উত্তর এলো, এইখানে 3 জন জঙ্গলি বসেছিল, জবাই দিয়ে দিয়েছি। তোর শব্দ করার ফুরসত পায়নি ওরা। তুমি ওদিকের সিচুয়েশন বলো, এরা কারা আর এইখানে কি করছে? জাংকুক জঙ্গলিগুলোর থেকে আরো কিছুটা দূরে সরে গিয়ে বলল, এরা নরখাদক। এইখানে এদের সংখ্যা প্রায় 50-60 জনের মতো। সবার হাতেই অস্ত্র, ধারালো অস্ত্র, তবে আধুনিক নয়। রাস্তায় যে 3টা পুলিশের গাড়ি দেখেছিলে, সেই গাড়ির পুলিশগুলোকে এইখানে জিম্মি করে রাখা হয়েছে। আর তাদের ভেতরে 2 জনকে এখন আগুনে ঝলসে বারবিকিউ করা হচ্ছে। প্রায় 30 বা তার অধিক মানুষকে আটকে রাখা হয়েছে। হয়তো ওরা পরে খাবে এদের। এখন আমার প্ল্যান শোনো। জঙ্গলিগুলোর নৃত্য থেমে গেছে, ওরা এখন খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সবাই মাটিতে বসে পড়েছে লাইন ধরে। লিডার তার আসন থেকে নেমেছে। সে এখন আগুনে ঝলসানো মাংস কেটে কেটে ভাগ করবে, তারপর সবাইকে দিবে। লিডার হাত দেওয়ার আগে কেউই খাবার স্পর্শ করতে পারবে না। জাংকুক দাঁড়িয়ে আছে অন্ধকারের ভেতর, হাত পা বেঁধে রাখা পুলিশ আর সাধারণ মানুষদের পেছনে কিছুটা দূরত্ব নিয়ে। এই সময়ে জাংকুক হাঁটু গেড়ে বসলো মাটিতে, তারপর নিজের ডান হাতের তালু মাটিতে স্পর্শ করলো। গত 10-12 বছরে জাংকুক শিখেছে কেন জঙ্গলের সরীসৃপগুলো তার প্রতি আকৃষ্ট হতো আর কিভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা যায়। এখন সে চাইলেই সরীসৃপগুলোকে তার প্রতি আকৃষ্ট করতে পারে, তাদেরকে যেদিকে ইচ্ছা সেদিকে নিতে পারে, যেটা ইচ্ছা করাতে পারে। মাটিতে হাত রেখে জাংকুক ওর গলা দিয়ে এক অদ্ভুত ধরনের শব্দ করলো, আর সেই সাথে নিজের ডান হাতটা এক সুনির্দিষ্ট গতিতে মাটিতে ঘষে নিল। তার করা সে শব্দের কম্পক সাধারণ মানুষের কানে পৌঁছালো না ঠিকই, কিন্তু যাদের কানে পৌঁছানোর প্রয়োজন তারা সবাই সচকিত হয়ে উঠলো এই শব্দের আহ্বানে। লিডার ব্যক্তিটা তার খড়গ দিয়ে ঝলসানো দেহগুলো টুকরো টুকরো করলো, তারপর তার সহযোগিতা দিয়ে সবার হাতে হাতে পৌঁছে দিল মাংস, কিন্তু কেউ স্পর্শ করলো না। লিডার খাবার মুখে দেওয়ার আগে সাধারণ কারো খাবার মুখে দেওয়ার নিয়ম নেই। যে নিয়ম ভঙ্গ করবে সেই পরের বার অন্যদের খাবারে পরিণত হবে। খাবার বন্টন শেষে লিডার নিজের জন্য নির্ধারিত জায়গায় যেতে নিল। তখনই মাটিতে সর সর শব্দ হতে শুরু করলো। শব্দটা ক্রমেই বাড়তে লাগলো। প্রথমে কেউ সেদিকে খেয়াল না করলেও শব্দ যখন তীব্র হলো তখন সবার খেয়াল গেল সেদিকে। চারদিক থেকে এক অদ্ভুত শব্দ ভেসে আসছে মাটি বেয়ে। ব্যাপারটা বুঝে উঠতে উঠতে চারদিক থেকে ঝাঁকে ঝাঁকে মাটি বেয়ে আসতে থাকলো খর্বাকৃতির কালো রঙা চিকন শৈলের সাপ, যেগুলোর পিঠের উপর দিয়ে সাদা রঙা 3টা রেখা চলে গেছে মাথা থেকে লেজ পর্যন্ত। হঠাৎ এতগুলো সাপ দেখে হকচকিয়ে গেল সবাই। সাপগুলো একে বেঁকে চলে এলো জঙ্গলিগুলোর পায়ের কাছে। মাটিতে কিলবিল করতে থাকলো সেগুলো। অনেকের শরীর দিয়ে উপরে উঠে গেল বেশ কয়েকটা। চিৎকার জুড়ে দিল জঙ্গলিগুলো। মাটির ওপর লাফালাফি করতে থাকলো অনেকে। নিজেদের হাতের অস্ত্রগুলো দিয়ে সাপগুলোকে প্রতিহত করার
চেষ্টা করলো অনেক, কিন্তু সাপগুলো খুবই দ্রুত গতিতে এদিক ওদিক ছুটে চলেছে। সহজে তাদেরকে ধরাশায়ী করা যাচ্ছে না। পাহাড়েরত গার্ডগুলো নিজেদের লিডারের নিরাপত্তা নিশ্চিত করতে আটকে রাখা মানুষগুলোকে রেখে চলে আসতো লিডারের কাছে। অদ্ভুত ব্যাপার হলো, সাপগুলো কাউকেই কামড়াচ্ছে না, শুধু এর ওর গা বেয়ে উপরে উঠছে আর আশপাশ দিয়ে ঘুরঘুর করছে। কিছুক্ষণ পর সাপগুলো হঠাৎ করে এদিক ওদিক ছুটে পালিয়ে গেল। যেভাবে এসেছিল ঠিক সেইভাবেই। জঙ্গলিগুলো যেন হাঁপ ছেড়ে বাঁচলো। লিডার লোকটা অদ্ভুত এক ভাষায় জিজ্ঞেস করলো যে সাপ কাউকে কামড়েছে কিনা, কিন্তু কেউ কোনো কথা বলল না। সাপগুলো কাউকেই কামড়ায়নি। লিডার লোকটা ভেবে পেল না হঠাৎ কি হলো। ব্যাপারটাকে পুরোপুরি ন্যাচারাল কোনো ফেনোমেনন হিসাবেই ধরে নিল সে। কিন্তু তখনই একজন পাহারাদার চিৎকার করে সেই অদ্ভুত ভাষাতে বলে উঠল যে তাদের আটকে রাখা লোকগুলোর একটাও আর নেই, সবাই পালিয়েছে। সবার তখন হুঁশ ফিরলো। এতক্ষণ নিজেদের নিয়ে ব্যস্ত ছিল তারা, সেদিকে কেউ খেয়ালই করেনি। কিন্তু লিডার ব্যক্তিটার মাথায় এলো না এত শক্ত করে বাধা বাঁধন কে খুললো। সবার হাত পায়ে এক বিশেষ বন্ধনে বাঁধা ছিল, যা খুলতে গেলে বিশেষ পদ্ধতি অনুসরণ না করলে খোলা কখনোই সম্ভব নয়। আর এই বিশেষ পদ্ধতি শুধুমাত্র ট্রাইবে থাকা গুটি কয়েক মানুষে জানতো। আর যদি বেঁধে রাখা লোকগুলোর ভেতরের কেউ এটা করেও, তবে এতগুলো মানুষের বন্ধনী খুলতে গেলে অনেক সময় লাগার কথা। এত অল্প সময়ে এতগুলো বন্ধনী খোলা মোটেও সাধারণ ব্যাপার নয়। আর তার থেকেও বড় বিষয় যে তাদের ধরে রাখা লোকগুলো পালিয়েছে, যাদের অধিকাংশই পুলিশের লোক। তাদের এখনই এখান থেকে পালাতে হবে, নইলে একবার ধরা পড়ে গেলে জীবন শেষ হয়ে যাবে। কিন্তু পালানোর আগে একবার শেষ চেষ্টা করার সিদ্ধান্ত নিল লিডার। সে সবার উদ্দেশ্যে বলল, পালিয়ে যাওয়া লোকগুলো বেশি দূর যেতে পারেনি, তোমরা সবাই ছড়িয়ে পড়ো। যতগুলোকে পারো ধরে নিয়ে আসো। তাদেরকে ধরে নিয়েই আমরা এখান থেকে সরে পড়ব। কয়েকটাকে না ধরলে আমরা খাদ্যভাবে পড়ব। তখন নিজেদের ভেতর থেকেই আমাদেরকে খাবার বেছে নিতে হবে। এখনই যাও। লিডারের আদেশ পাওয়া মাত্রই সবাই দলে দলে বিভক্ত হয়ে পড়লো আর ছুটে চললো জঙ্গলের ভেতরে। জঙ্গলের রাস্তার দিকটাতে একটা নির্জন আর অন্ধকারাচ্ছন্ন জায়গাতে পাশাপাশি ঘাপটি মেরে বসে আছে রেস্কিউ করা পুলিশের দলটি। কেউ কোনো সারা শব্দ করছে না। সবার হাতেই গাছের কাঁচা মাঝারি ডাল, যেগুলোর মাথা সুচালো করা। চারদিকে নজর বুলাচ্ছে তারা। কোনো জঙ্গলিকে দেখলে সাথে সাথেই হাতের বর্ষটা দিয়ে তার ভাবলীলা সাঙ্গ করে দিবে তারা। পুলিশদের ভেতরের একজন নিজের পকেট থেকে ফোন বের করলো, অন্যরা তাকে আড়াল করে নিল যেন কোনো জঙ্গলি আলো দেখে এদিকে চলে না আসে। সবার ফোন ওই জঙ্গলিগুলোই কুক্ষিগত করে নিয়েছে, কিন্তু এই একটা ফোন ভাগ্যক্রমে তারা নিতে পারেনি। পুলিশটা ফোন বের করে হেড অফিসে কল করলো। দুবার রিং হতেই কল রিসিভ করলো কেউ। করে সে লোকটা উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠলো, মিস্টার তেইমিন, আপনাদেরকে আমরা গত কয়েক ঘন্টা ধরে ট্র্যাক করার চেষ্টা করছি, কিন্তু আপনাদেরকে পাচ্ছি না। ওদিকের সিচুয়েশন বলুন, কি হচ্ছে ওখানে? আপনারা এখন কোথায় আছেন, কি অবস্থায় আছেন? তেইমিন নামের লোকটি চাপা গলায় বলল, স্যার, আমরা ভয়ানক বিপদে আছি। আপনি দ্রুত স্পেশাল ফোর্স পাঠানোর ব্যবস্থা করুন। আমরা এইখানে নরখাদকের পাল্লায় পড়েছি। ওরা সংখ্যায় অনেক। আমাদেরকে ধরে ফেলেছিল ওরা। দুজন পুলিশকে ওরা অলরেডি ঝলসে ফেলেছে, আর এখন তাদের খাওয়ার প্রস্তুতি চলছে। আর অন্য আরেকজন তীরে বেঁধে মারা গেছে বলে জেনেছি আমরা। ওদের হাত থেকে আমরা কোনো মতে বেঁচে ফিরেছি। একজন নাম না জানা ব্যক্তি আমাদেরকে ওদের হাত থেকে পালাতে সাহায্য করেছে। এখন আমরা সবাই লুকিয়ে আছি জঙ্গলের ভেতরের এক কোনায়। আর সে লোকটা আবার জঙ্গলিগুলোর উদ্দেশ্যে ফিরে গেছে। অফিসার উত্তেজিত গলায় বললেন, কি বলো নরখাদক? আর যে লোকটা তোমাদেরকে সাহায্য করেছে সে আবার ফিরে গিয়েছে কেন? একাই গিয়েছে? তেইমিন লোকটা উত্তর দিল, জি স্যার, সে একাই গিয়েছে। তবে চিন্তা করবেন না, সে সাধারণ কেউ নয়, সে খুবই দক্ষ কেউ। হয়তো সে কোনো ফোর্সের সদস্য। শরীর দেখে সেরকমই মনে হচ্ছে। হয়তো সে আমাদের দেশেরই কেউ নয়, কারণ তার পোশাক অনেক উন্নত। সে হয়তো অন্য দেশের কেউ, নইলে কারো পক্ষেই সম্ভব নয় এতগুলো মানুষকে এত দ্রুত উদ্ধার করা। আরো অনেক ব্যাপার আছে, ফোনে বলা সম্ভব নয়। আপনি যত দ্রুত সম্ভব স্পেশাল ফোর্স পাঠিয়ে দিন। আর আমাদের হাতে কোনো অস্ত্র নেই।
আচ্ছা, শুধু গাছের ডাল দিয়ে বানানো বর্ষা এগুলোই ওই লোকটি বানিয়ে দিয়ে গেছে। আমাদের অস্ত্রগুলো ওই নরখাদকদের আস্তানায় পড়ে আছে। অফিসার বললেন, ফোর্স অন দ্য ওয়ে। আপনারা চিন্তা করবেন না, ঘন্টা খানেকের ভেতরেই ফোর্স পৌঁছে যাবে আপনাদের কাছে। আর ওই লোকটার পরিচয় আমার চাই। তার মতো একজন দক্ষ লোক আসলে কি সেটা জানা প্রয়োজন। আপনি চেষ্টা করবেন তার পরিচয় জানার। নাও স্টে সেফ বলেই খট করে কল কেটে দিলেন অফিসার। জাঙ্কুক আবার চলেছে জঙ্গলিদের আস্তানার দিকে। রেস্কিউ করা লোকগুলোকে একটা নিরাপদ জায়গায় রেখে তাদের হাতে নিজের দড়ি, বর্ষা আর নিজের একটা ধারালো চাকু দিয়ে এসেছে। এখন তার একটাই কাজ বাকি আছে, জঙ্গলিগুলোকে শেষ খাওয়াটা না খাইয়েই উপরে পাঠানো। জাঙ্কুক নিজের ব্লুটুথ ডিভাইসটা তের সাথে কানেক্ট করলো, তারপর বলল, সিচুয়েশন বলো। তে উত্তর দিল, 10 ম্যান ডাউন। জাঙ্কুক চারদিকে সতর্ক দৃষ্টি দিয়ে বলল, লিডার আর দেশি কুকুরগুলো ছাড়া সবগুলোকে মজা বুঝিয়ে দাও। তে বাঁকা হেসে বলল, ওকে বস। কথা শেষ করে ব্লুটুথ ডিভাইসটা আবার ডিসকানেক্ট করে দিল জাঙ্কুক। লিডার বসে আছে চিন্তিত মুখে। তার আশেপাশে 10 জনের মতো লোক গার্ড দিচ্ছে, আর তার পাশে বসে আছে সেই অল্প বয়সী মেয়ে দুইটা। তার পাঠানো লোকগুলো এখনো ফিরে আসছে না। চিন্তা হচ্ছে তাকে এখন কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হবে। তার ফলোয়ার্স গুলোকে এখানে রেখেই তাকে চলে যেতে হবে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে, নইলে সে নিজেও বিপদে পড়ে যাবে। আর সে বিপদে পড়লে পুরো ট্রাইবটাই নষ্ট হয়ে যাবে। এটা হতে দেওয়া যাবে না। তার উত্তরসূরি আসতে চলেছে তার পাশে বসা মেয়ে দুটোর একটার মাধ্যমে। এখন কোনো ভাবে ধরা পড়লে সে তার রাজ্য আর নিজের উত্তরসূরি সবই হারাবে। এই সর্বনাশ হওয়ার আগেই নিজেকে সেফ জায়গায় নিতে হবে। এমন সময়ে জঙ্গলে যাওয়া দলগুলোর একটা ফিরে এলো ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে। এসে লিডারের সামনে দাঁড়ালো তারা। লিডার জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইলেন ওদের দিকে। ওদের ভেতরের একজন কিছুক্ষণ দম নিয়ে হাঁপ ছেড়ে সেই অদ্ভুত ভাষাতে বলল, এইখানে আমরা ছাড়াও আরো কেউ আছে বস। আমাদের দলের অনেককে মাটিতে পড়ে থাকতে দেখেছি দ্বিখণ্ডিত অবস্থায়। কেউ এখানে এসেছিল আর আমাদের ধরে রাখা লোকগুলোকে পালাতেও সেই সাহায্য করেছে। আমাদেরকে এখনই এখান থেকে পালাতে হবে। লিডার ব্যক্তিটা উঠে দাঁড়ালো, গার্ডগুলোকে ইশারা দিল সবকিছু গুছিয়ে নিতে। এখনই প্রস্থান করবে তারা। আক্রমণকারী যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। আদেশ দিয়ে সে লোকগুলোকে জিজ্ঞেস করলো, ওরা সংখ্যায় কতজন, ওদের কাছে অস্ত্রশস্ত্রের পরিমাণ কেমন। আগের লোকটাই আবারও বলল, ওরা সংখ্যায় কতজন তা আমরা জানি না, ওদের কাউকেই দেখা যাচ্ছে না। আমরা যাদেরকে আটকে রেখেছিলাম সে লোকগুলোর টিকি পাত্তা নেই। তারা কোথায় লুকিয়েছে সেটাও বুঝতে পারছি না। আর আমাদের উপর যারা আক্রমণ করেছে তারা খুবই চতুর। কখন কাকে কোন পাশ দিয়ে আক্রমণ করছে সেটা বোঝার কোনো উপায় নেই। লিডার লোকটা এবার একটু ভয় পেল যেন। সে গার্ডগুলোকে দ্রুত হাত চালাতে বলল, আর ফিরে আসা দলটাকেও বলল নিজেদের জিনিসপত্র আর অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র এখনই গুছিয়ে নিতে। তারা এই মুহূর্তে এখান থেকে বিদায় নেবে। ঠিক এমন সময় একটা কাঠা মাথা কোন দিক থেকে উড়ে এসে পড়লো লিডারের একেবারে পায়ের কাছে। চমকে গেল সে। মাথাটাকে ভালোভাবে খেয়াল করতে দেখলো তাদের দলেরই একজনের মাথা এটা। আটকে উঠলো সে। গার্ডগুলো হকচকিত হয়ে নিজেদের ধারালো অস্ত্রগুলো হাতে তুলে ধরে চারদিকে সতর্ক দৃষ্টি বুলাতে লাগলো। লিডারের পাশে বসা মেয়ে দুটো ভয়ে একে অপরকে জড়িয়ে বসে রইল। এমন সময়ে জঙ্গলের ভেতরের ঘন মিশমিশে অন্ধকার থেকে কারো শীষ বাজানোর শব্দ কানে এলো ওদের। অদ্ভুত সুন্দর করে কেউ শীষ বাজাচ্ছে। শব্দটা ক্রমশ গাঢ় হচ্ছে। গার্ডগুলো অস্ত্র হাতে এগিয়ে গেল সেদিকে, আর লিডারকে ঘিরে দাঁড়িয়ে রইল অন্যরা। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না সামনে, কিন্তু সেই মুহূর্তেই অন্ধকারের ভেতরে জল করে উঠলো একজোড়া চোখ। ওরা সবাই দেখতে পেল সে জলে চোখ জোড়া। তুষার সবুজ রঙা সে চোখ দুইটা আলো ছড়াচ্ছে শিকারী জন্তুর মতো। আর শিশের শব্দটাও সেদিক থেকেই আসছে। ধীরে ধীরে শিশের শব্দটা আরো গাঢ় হলো, আর সেই সাথে দৃশ্যমান হলো ওই অদ্ভুত দর্শন চোখ জোড়ার মালিক। সে এখনো শীষ বাজিয়ে চলেছে। অস্ত্রধারী গার্ডগুলোর একদম কাছে চলে এলো সে, কিন্তু গার্ডগুলো কোনো এক অজানা ভয়ে অসাড় হয়ে গেছে যেন। হাতে ধরে রাখা অস্ত্রগুলো নামাচ্ছে না, আঘাত করার শক্তি পাচ্ছে না ওরা। লোকটা শীষ বাজানো থামালো। লিডার ব্যক্তিটা সেই অদ্ভুত ভাষায় গার্ডগুলোর উদ্দেশ্যে চিৎকার করে বলল, তোমরা থেমে গেলে কেন? ও তোমাদের কাছেই আছে, মেরে ফেলো ওকে এখনই। কি হচ্ছে তোমাদের? কিন্তু গার্ডগুলো যেন সে কথা শুনতে পেল না। ওদের দৃষ্টি সম্পূর্ণ তাদের সামনে দাঁড়ানো লোকটার দিকে।
যার চোয়ালদার শক্ত হয়ে আছে এই মুহূর্তে, দাঁতে দাঁত পিষছে যেন, চোখ জোড়া দিয়ে যেন ঝলসে দিচ্ছে তাদেরকে। ওই শক্ত হাতের বিশাল থাবা যেন সতর্ক করে দিচ্ছে প্রতিটা পদক্ষেপ 100 বার ভেবে নেওয়ার জন্য। জাঙ্কুক গার্ডগুলোর দিকে আরেকবার শক্ত দৃষ্টিতে তাকিয়ে ওদের সামনে থেকে সরে এগোলো লিডারের দিকে। লিডারের আশেপাশে থাকা অন্য লোকগুলো অস্ত্র হাতে প্রস্তুত। তাদের দিকে এগিয়ে আসা লোকটা এদিক ওদিক কিছু করলেই হাতের অস্ত্রগুলো একদম গলা বরাবর বসিয়ে দেওয়ার প্ল্যান করে আছে তারা। লিডার নিজেও আশপাশ থেকে একটা খড়গ হাতে তুলে নিল। জাঙ্কুক লিডারের দিকে এগোতে এগোতে বাঁকা হাসলো, তারপর শান্ত কণ্ঠে ওদের সেই অদ্ভুত ভাষাতেই বলল, চিৎকার করে কোনো লাভ হবে না, এখন এখানে আমি যা করব তাই হবে। লিডার ব্যক্তিটা হকচকিয়ে গেল, ভরকে গেল তার পাশে দাঁড়ানো লোকগুলোও। গার্ডগুলো অবাক হয়ে ফিরে তাকালো জাঙ্কুকের দিকে। লিডার ব্যক্তিটা উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি আমাদের এ ভাষা কিভাবে জানলে? কে তুমি? কোথা থেকে এসেছো? জাঙ্কুক উত্তরে কিছুই বলল না। এগোতে এগোতে একেবারে লিডারের সামনে গিয়ে দাঁড়ালো, আর তারপর হঠাৎ করে দাঁত মেলে হিংস্র ভঙ্গিতে হেসে উঠলো ও। আর সাথে সাথে দৃশ্যমান হলো ওর ঝকঝকা ক্যানাইন দাঁত জোড়া। লিডার ব্যক্তিটার চোখে মুখে ভীতি দেখা গেল, যেন এই হাসির অর্থ তার জানা। কিসের সাথে যেন সে মিল পাচ্ছে একটা। এই চোখ, এই দাঁত, এই শরীর, এই হাসির কথা সে শুনেছে কোথাও। হ্যাঁ, তার মনে পড়েছে বেশ কয়েক বছর আগে সে যখন আমাজনে কোনো এক নরখাতক ট্রাইবের সাথে ছিল, সেখানে এই বিবরণ সে শুনেছে আর জেনেছে এই বিবরণধারী লোকটার সম্পর্কে। ভয়ে শুকনো ঢোক গিলল সে, তারপর এক পা করে পেছাতে লাগলো নিজের পেছন দিকে। এরপর চাপা সুরে মুখে উচ্চারণ করলো, জীবন জাঙ্কুক, আমাজনে থাকা হাইব্রিড জীবন জাঙ্কুক, অতি বিষাক্ত জীবন জাঙ্কুক, তোমাকে আমি চিনি, তুমি কি কি করতে পারো সেটাও জানি আমি, সেটাও জানি। বলে লিডার ব্যক্তিটা আর কারো অপেক্ষা করলো না। নিজের ফলোয়ার্সদেরকে রেখে, নিজের অনাগত সন্তানকে রেখেই সে পেছন দিকে ছুট লাগালো, কিন্তু বেশি দূর যেতে পারলো না। তার আগেই সপাং করে একটা তীরের ফলা এসে বিঁধল তার পায়ে। হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়লো সে মাটির ওপর। লিডারের গার্ডগুলো আর অন্য অন্য লোকগুলো কি হচ্ছে কিছুই বুঝতে পারলো না। তাদের কাছে এই রহস্য মানব এখনো ধোঁয়াশা। আর তার উপর নিজের লিডারের তাদেরকে ফেলে রেখে এইভাবে ছুটে পালানোর চেষ্টা, সবকিছু তাদেরকে দ্বিধায় ফেলে দিল। তবুও তারা অস্ত্র তাক করে রইল জাঙ্কুকের দিকে। আর অন্য কয়েকজন তীরের উৎসের খোঁজে আশেপাশে নজর বুলাতে লাগলো সতর্ক দৃষ্টিতে। লিডার ব্যক্তিটা মাটিতে পড়ে কোকাতে লাগলো, পা থেকে রক্ত পড়ে ভেসে যাচ্ছে। মাটিতে পড়া অবস্থাতেই সে গার্ডগুলোর উদ্দেশ্যে চিৎকার করে বলল, ওকে মেরে ফেলো তোমরা, কেউ ওর কাছে যেও না, ওকে দূর থেকেই মেরে ফেলো, অস্ত্র ছুড়ে মারো ওর গায়ে, কেউ ভুলে ওর কাছে যেও না। জাঙ্কুক এখনো তাকিয়ে আছে অন্ধকারের ভেতর মাটিতে পড়ে থাকা লিডার ব্যক্তিটার দিকে। জাঙ্কুকের ভেতরে কোনো বিকার নেই, সে নিশ্চিন্তায় আছে। লিডার ব্যক্তিটা গার্ডগুলোকে আদেশ দিয়ে নিজেকে মাটিতে ঘষতে ঘষতে টেনে নিয়ে যেতে থাকলো সামনের দিকে। আর গার্ডগুলো জাঙ্কুকের দিকে অস্ত্র ছুড়ে মারার জন্য প্রস্তুতি নিল। জাঙ্কুকের একেবারে কাছে থাকা লোকগুলো নিজেদের অস্ত্র উঁচু করে শৈলের সর্বশক্তি দিয়ে জাঙ্কুকের ওপর আঘাত করতে গেল, কিন্তু তার আগে জাঙ্কুক ঝড়ের গতিতে নিজের টু সাইডেড সোর্ডটা বের করে তার মাঝ বরাবর চাপ দিল। আর তারপরেই তড়িৎ গতিতে সোর্ডটা চালিয়ে দিল ওর আশেপাশে থাকা লোকগুলোর ওপর। চোখের পলকে তাদের দেহগুলো খন্ড খন্ড হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। হাতের মুঠি শীতল হয়ে হাতে ধরে রাখা অস্ত্রগুলো মাটিতে পড়ে ভোঁতা শব্দ করে উঠল। জাঙ্কুকের পেছনে থাকা গার্ডগুলো এই দৃশ্য দেখে অসাড় হয়ে গেল। এবার যে মৃত্যুর পালা তাদের সেটা বুঝতে আর বাকি রইল না। হাতের অস্ত্রগুলো ফেলে রেখে নিজের পেছন দিকে ছুটে পালাতে গেল ওরা, কিন্তু শেষ রক্ষা হলো না। কয়েক কদম সামনে এগোনোর পরেই জঙ্গলের ঘন কালো অন্ধকারের ভেতর থেকে তীব্র গতিতে ক্ষুদ্রাকৃতির কয়েকটি ধাবল বল একটা এসে লাগলো ওদের কয়েকজনের মাথা বরাবর। আর সেটা কপাল ভেদ করে মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে মাটিতে আছড়ে পড়লো শব্দ করে। বাকি যে কয়েকজন বেঁচে রইল তারা নিজের সাথীদের এমন অবস্থা দেখে বুঝে ফেললো যে এখন তাদের বেঁচে ফেরার সব চেষ্টাই ব্যর্থ। এখন আর ছোটাছুটি করে কোনো লাভ হবে না। ওরা কয়েকজন স্থির হয়ে দাঁড়িয়ে রইল সেখানেই, জাঙ্কুকের দিকে ওদের অসহায় দৃষ্টি। আর সেই মুহূর্তে ঘন অন্ধকারের ভেতর থেকে ধীর পায়ে বেরিয়ে এলো তে।
গার্ডগুলো শব্দ পেয়ে ফিরে তাকালো সেদিকে, আর তারা দেখতে পেল অসাধারণ শৈলী সৌন্দর্যের অধিকারী এক মানবীকে। হাতে তার তীর ধনুক, চোখে শিকারের দৃষ্টি। ভারী পায়ে সোজা হেঁটে এসে দাঁড়ালো গার্ডগুলোর পাশে, আর তারপর তাদের উদ্দেশ্যে বজ্রকণ্ঠে বলে উঠল, নীল ডাউন নাও। গার্ডগুলো এবার তেয়ার চোখের দিকে তাকালো। ওই জলজলে সবুজাভ হলুদ রঙা চোখ দুটোর দিকে তাকিয়ে ওরা যেন সম্মোহিত হয়ে গেল। কোনো বাক্য ব্যয় ছাড়াই চুপচাপ মাটিতে বসে নীল ডাউন হয়ে রইল ওরা। আর জাঙ্কুক ওর সামনে বসে থাকা মেয়ে দুটোকে পাশ কাটিয়ে মাটিতে পড়ে থাকা লিডারের দিকে এগোলো। লিডার ব্যক্তিটা তখনও নিজেকে মাটিতে খুঁজতে খুঁজতে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। জাঙ্কুক পৌঁছে গেল ওর কাছে, আর এরপর লিডারের যে পায়ে তীরের আঘাত লেগেছে সে পাটা ধরে উঁচু করলো, আর তারপর মাংসে গেঁথে থাকা তীরের ফলাটা ধরে মাংসের ভেতরে মুছড়ে দিল। আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠলো লিডার ব্যক্তিটা, কিন্তু সে চিৎকার জাঙ্কুকের কানে গেল না। সে লিডারের পায়ের আঘাতপ্রাপ্ত জায়গাটা তীরের ফলা শুদ্ধ চাপ দিয়ে ধরে টানতে টানতে নিয়ে এলো নীল ডাউন হয়ে থাকা গার্ডগুলোর কাছে। আর এরপর তে গিয়ে ঢিপির পাশে বসে থাকা মেয়ে দুটোকে টেনে এনে বসিয়ে রাখলো ওদের সাথে। আর সেই মুহূর্তেই তের কানে এলো স্পেশাল ফোর্সের গাড়ির সাইরেনের শব্দ। জাঙ্কুকের দিকে তাকিয়ে এসে সীমিত হেসে বলে উঠল, আমাদের ডিউটি শেষ, স্পেশাল ফোর্স চলে এসেছে। স্পেশাল ফোর্স এসে প্রথমে উদ্ধার করলো পুলিশ আর সাধারণ মানুষের দলটিকে, আর এরপর উদ্ধার করা পুলিশদের সহায়তায় তারা রওনা দিল নরখাদকদের আস্তানায়। প্রতিমধ্যে তারা মাটিতে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হয়ে পড়ে থাকতে দেখলো অনেকগুলো জঙ্গলি পোশাক পরা নরখাদকদের খণ্ডিত দেহ, আর বেশ কিছু জায়গায় গাছের সাথে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পেল জীবিত কিছু নরখাদকদেরকে। তাদের সবাই দেশি, যারা মাটিতে খন্ড খন্ড হয়ে পড়ে আছে তাদের সবাই প্রায় বাহিরের দেশের। আর এরপর স্পেশাল ফোর্স পৌঁছালো নরখাদকদের প্রধান আস্তানায়, আর সেখানে গিয়ে দেখলো পায়ে তীর বেঁধে থাকা অবস্থায় কোকাতে থাকা নরখাদকদের লিডারকে, যার পায়ে দড়ি বেঁধে গাছের সাথে বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। আর তার সাথে পেল গাছের সাথে পিঠুমোড়া করে বেঁধে থাকা আরো বেশ কয়েকজন জীবিত নরখাদকদেরকে। স্পেশাল ফোর্সের প্রধান পুলিশ কর্মকর্তা পুলিশ সদস্য তেইমিনকে জিজ্ঞেস করলো তাদেরকে সাহায্য করা লোকটার ব্যাপারে, কিন্তু তেইমিন কিছুই বলতে পারলো না। কোথাও সে লোকটার টেকি পাত্তাও পেল না ওরা। তেইমিন হোসেন পুলিশ সুপারকে বললেন, সে লোকটা হয়তো এই নরখাদকগুলোকে শায়েস্তা করে এইখানে এইভাবে বেঁধে রেখে গিয়েছে, আর আইডেন্টিটি লুকিয়ে রাখতে জায়গা ছেড়ে চলে গেছে। তবে তেইমিন হোসেন পুলিশ সুপারকে বললেন যে যেভাবেই হোক লোকটিকে খুঁজে বের করতে হবে তাদের। লোকটার চেহারা একেবারে স্পষ্ট না হলেও খানিকটা মনে আছে তেইমিন হোসেনের। আর এই পুরো নরখাদক গোষ্ঠীটাকে ধরিয়ে দেওয়া আর তার সাথে একটা পুলিশের ফুল টিমকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনা, লোকটাকে তারা কোনোভাবেই হারিয়ে ফেলতে চায় না। লোকটাকে তাদের খুঁজে বের করতেই হবে, যে কোনো মূল্যেই হোক। এই পুরো মিশনের কৃতিত্ব একমাত্র তারই। স্পেশাল ফোর্সের প্রধান নিজেও তেইমিন হোসেনের কথায় সায় দিলেন, আর তারপর নিজেদের কাজে লেগে পড়লেন। অন্তঃসত্ত্বা মেয়েটিকে তারা মেডিকেল কেয়ারে পাঠিয়ে দিল আগে ভাগে। আর এরপর সবগুলোকে ধরে তারা উঠালেন পুলিশের গাড়িতে। আর এরপর জঙ্গলিগুলোকে নিয়ে যাওয়া হলো সোজা জেলখানায়। ওইখানেই তাদেরকে জামাই আদর করে সারা জীবনের মতো নরখাদকগিরি বের করে দেওয়া হবে। লিডারকে আলাদাভাবে গাড়িতে তোলা হলো। বেঁচে থাকা বিদেশিদের ভেতরে সে একমাত্র, এছাড়া আর কোনো বিদেশেই বেঁচে নেই। তাকে বিশেষভাবে জিজ্ঞাসাবাদ করা হবে নরখাদকদের বিষয়ে। মাটিতে পড়ে থাকা মৃতদেহগুলোর খণ্ডিত অংশগুলো কুড়িয়ে একত্রে নিয়ে যাওয়া হলো মর্গে। সেখানেই তাদের লাশ আর বডি পার্টস শনাক্ত করে আইডেন্টিটি শনাক্ত করে যার যার দেশে পাঠিয়ে দেওয়া হবে শেষকৃত্যের জন্য।